পারল না, শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বল, দেখুন ও হয়তোবা হোটেলের কোনো ঘরে গিয়ে কাকে দিয়ে মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম, মনটাও ধরাস করে উঠল যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বুয়ের খবর নিতে শুরু করলাম, কিন্তু আর কেউ কিছু বলতে পারল না। আমি আর কি করব, ব্যাঙ্কুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বুয়ের অপেক্ষা করতে লাগলাম আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাঙ্কুয়েটে ঢুকতে দেখলাম, ও ঠিক পিছন পিছন একটা মাঝ বয়সী লোক ঢুকলেন। লোকটার মুখে চওড়া হাসি, যান দিগবিজ করে এসেছেন। ঢুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল। আমিও বারের দিকে পা বাড়ালাম, কাটিয়ে ওর হাত 20 দূরত্ব বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর 3-0 এর ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে গল্প করছে। ছেলেটার একটা হাত শ্রীপর্ণার। শ্রীপর্ণা কিছু বলছে না, উল্টে উপভোগ করছে দুজনের হাতেই মদের গ্লাস। আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে শ্রীপর্ণা হাসল, ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বের হলো। এই যে তুমি এসে গেছো, আলাপ করিয়ে দিই, এ হলো আমার কলিগ বিজয়, আর এটা আমার হাজবেন্ড। বিজয় আমাকে হাই জানালো। আমি উত্তর দিলাম, না জানো বিজসটা না খুব পাজি, খালি অসভ্যতা করে, সুযোগ পেলেই হাত দেয়। তুমি একটু ওকে বকে দাও তো শ্রীপর্ণা, তুমি এত শুধু আমি কেন যে কেউ তোমার হাত দিতে চাইবে? যা কি যে বলো, আমি আবার কোথায় আগুন? কি বলছো কি শ্রীপর্ণা, তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি। তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখছো দেখছো ছেলের মুখের ভাষা, দেখছো পাজি অসভ্য, আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? এই তুমি ওকে আচ্ছা করে বকে দাও তো গোসরি দাদা, দোষ নেবেন না। শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না। এই দেখুন আপনার আগুন। বুয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল। ছোট লোক, খালি আমার দেখা কিন তু নিজেরটা তো কোনোদিন দেখালে না, স্বার্থপর বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল। এখানেই দেখবে নাকি আলাদা নিরিবিলিতে যাবে? চলো। ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই। শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল। আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম, নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কি যে করব কিছুই বুঝতে পারলাম না, আমার মাথা কাজ করছিল না কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে ছিলাম জানি না। যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে, তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম। পিছনের দরজা দিয়ে, যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল, সেটা দিয়ে ব্যাঙ্কুয়েট থেকে বেরোলাম, কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। হোটেলের কোনো কিছু চিনি না, কোথায় যাব কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাঙ্কুয়েটে ফিরে এলাম। ব্যাঙ্কুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম। আমি ড্রিঙ্ক করি না, অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম প্রায় 1 ঘণ্টা। দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম পিছনের দরজাটা দিয়ে ঢুকল। ওরা বারের দিকেই এগিয়ে আসলো। বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়ালো। বারের হালকা আলো দেখতে পেলাম। শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে, শুধু বোতাম নয়। হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে বুকে। এমন অবস্থায় দেখে আমি একদম হতবম্ব হয়ে গেলাম। আমার গা হাত পা কাঁপতে লাগলো। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল, কিছু আমার কানে ভেসে এলো, তোমার বরকে কোথায় দেখতে পাচ্ছি না, কে জানে কোথায় পড়ে আছে। তোমার বর তোমাকে কিছু বলে না? বললেই বা শুন, সেটাকে কিছু মাইন্ড করে না করলে করবে, আমি কে আর করি না। এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক, আমি বেশি পাত্তা দিই না। সেটা তো দেখতেই পেলাম যেভাবে আমার সাথে বেরিয়ে এলে। বেচারা পুরো ভেবাচাকা খেয়ে গেছিল। বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না। বুঝে গেলেই ভালো। শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বল। মিমি তিনেক বাদে ওরা 3 জনে বার ছেড়ে বেরিয়ে গেল। এবার আর আমি দেরি করলাম না, ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম। 3 জনে ব্যাঙ্কুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল। আমি হাত 2-5 দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম। 3 জনে গল্পে মশগুল, কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না। আমার দুজনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে। ওরা লিফটে উঠে পড়ল, আমি পড়ে গেলাম মুশকিলে। এবার কি করব? লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে। 7 তলায় গিয়ে লিফট থামল, লিফট আর নামল না। আমি তখন আর কি করি, বাধ্য হয়ে সিডি ধরলাম। 5-5টা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। 7 তলায় উঠে দেখি সারি সারি ঘর। কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না। অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম, কিন্তু সবটা দরজায় বন্ধ, আর কোনো ঘর থেকে কোনো রকম ছাড়া শব্দ আসছে না। হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপা মতো শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিডি দিয়ে ছাদে উঠলাম। উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল। বোধ করছিলাম রমেশ ও আমি ঘরের কিছু কাজ করছিলাম, কিন্তু আমার মধ্যে তখন কিছু অনুভূতি তৈরি হচ্ছিল যা বোঝানো কঠিন। হঠাৎ রমেশের চোখ আমার দিকে পড়তেই আমি ব্যথার কারণে আবার একটু কুকিয়ে উঠলাম। রমেশ চিন্তিত মুখে বলল, ম্যাডাম আপনি এখন বিশ্রাম নিন, বাকি যা দরকার আমাকে
বলুন আমি সব ঠিক করে দেব। আমি তাকে আমার পায়ের বাকি অংশের ওয়াক্সিং করার জন্য বললাম। রমেশ আমার কথামতো কাজ করল, এমনকি আমার মুখেও হালকা ম্যাসাজ করে দিল। তার স্পর্শে আমি বেশ আরাম বোধ করলাম। আজকের ছুটির দিনটা আমার জন্য বেশ শান্তিপূর্ণ ছিল। রমেশ সত্যিই সব দিক থেকেই নিখুঁত ছিল, কোনো কাজই তার জন্য কঠিন মনে হতো না। আজকে রাত নামতেই আমি তাকে আমার ঘরে না থাকার জন্য অনুরোধ করলাম। দিনের বেলায় আমি ঘরে থাকি না, তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম। প্রতিবার রমেশ ঘরে থাকা আমার পছন্দ হতো না, তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম। দিনগুলো এভাবেই চলতে থাকল। কিছুদিন রমেশ ছাড়া আমার ছেলে কুনাল রাতে ঘুমাতে পারত না, কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল। এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। আমার শরীরের যন্ত্রণা এতটাই বেঁধে গিয়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকত না। তাই আমি অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম, যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি। এই সময় কুনাল প্রায় পুরোটা সময় রমেশের সঙ্গে কাটাচ্ছিল। মাঝে মাঝে আমার ছেলের খিদে পেলে কুনালকে আমার কাছে নিয়ে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম। রাতের বেলায় রমেশ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে। আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। রমেশ বল, ম্যাডাম যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আপনার কোমরে একটু মালিশ করে দিতে পারি। আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মালিশ শুরু করার আগে আমি ঘরের বড় লাইট বন্ধ করে ছোট্ট জিরো বাল্বটা জ্বালিয়ে দিলাম, যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয়। রমেশ যখন কোমরে হালকা চাপ দিয়ে মালিশ করছিল আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম। মালিশ শেষ হওয়ার পর মনে হলো যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। মালিশ করার সময় রমেশ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনার কি কখনো কুনালের বাবাকে মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন? তার প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু বললাম, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সেই মুহূর্তে কথোপকথনটা শেষ হয়ে গেল। রমেশের মালিশে আমার এত ভালো লাগলো যে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। 2 দিন পর এমন একটা দিন আসলো যেদিন আমি আমার প্রিয়জনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। সেই দিনটা শেষমেশ এসে গেল। সারাদিন আমি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম যাতে তার কথা আমার মনে না আসে, কিন্তু রাতের অন্ধকারে তার কথা খুব মনে পড়ছিল। সে এখন আমার সঙ্গে নেই, তবে সে আমার সন্তানের বাবা। কুনালকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে। আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি। আজ এমনকি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম। রাতে রমেশ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকলো। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করালো। আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে কুনাল কিছুটা নড়াচড়া করতে লাগল। তখন রমেশ আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ রমেশকে জড়িয়ে ধরলাম। আমার অনুভূতিগুলো যেন বসেছিল না। আমার দুঃখের কারণ শুনে রমেশ নির্বে আমার আমি তখন MA পাশ করে সদ্য চাকরি পেয়েছি একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গরম, যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক, ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল, কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ, তাই কিছু বুঝতে পারি না। ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলে বন্ধু আছে, কিন্তু কুয়েত কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলে বন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে, হয়তো একটু বেশি বাচালো, কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত, পার্কে গিয়ে বসত, পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত, মাঝেমধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত, কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত, এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমধু সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী। ওর পোশাক আশাক চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝেমধ্যে, আর বিয়ের পর তো কথাই নেই, টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বটবট বিশাল বিশাল আকার ধারণ করে। ওর তাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে, তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়, আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর
একটা জিনিস হলো পুরুষ মহলে স্ত্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না, উল্টে বেড়ে যায়। ওর সাথে বেরলেই বোঝা যায় পথে ঘাটে ছেলে বুড়ো সবার দৃষ্টি স্ত্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল, কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে জাকাত হলো অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হলো, তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হলো। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না। শেষ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত, পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায়